একাদশীর জন্য সামান্য আহার জোগাড় করছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 1 লিটার দুধ জাল করে ওনার জন্য 1 গ্লাস রেখে দিয়েছি, বাকিটা দিয়ে সাগুর পায়েস করছি। ইন্ডাকশন ওভেনে এইসব স্টিলের পাত্রগুলি যে ব্যবহার করা যায় আমি জানতাম না। আপনাদের কমেন্টস পেয়ে জানতে পেরেছিলাম। আর সেদিন আমার মেজো মেয়ে রুমা যখন আসছিল, ও বলেছে এগুলিতে রান্না করা যাবে। তখনই একদিন ওর সামনে এরকম স্টিলের বাটিতে তরকারি জাল করেছিলাম, খুব সুন্দর মতো জাল হয়েছে। তারপর থেকে স্টিলের এরকম বল বাটিতে এ ধরনের রান্নাগুলি করি। অল্প করে একটু খেজুরের ঝোলা গুড় দিচ্ছি, আর দেব না, এটাই হলে চলবে। সামান্য একটু মিষ্টতা হলে পায়েসটা খেতে ভালো লাগবে। এই সাগুগুলি বেশিক্ষণ সিদ্ধ করলে খুব সুন্দর হয়, তাই অল্প তাপে মাত্র 100 তাপমাত্রায় রান্না করছি। একেবারেই অল্প তাপে রান্না হচ্ছে। দুধটা ফুটে ওঠার পর তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি। 100 তাপমাত্রা দেখুন, থেমে থেমে ফুটে ফুটে কি সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। সাগুর পায়েসটা নামিয়ে নিলাম। এখন কয়েকটা আম আর কাঁঠালটা ভেঙে নেব, আমগুলি কেটে নেব। কাঁঠালটা নরমই আছে, গতকাল এনেছিলেন। কাঁঠালটা উপর দিয়ে ধুয়ে এনেছি, দেখি ভিতরের অবস্থা। পাকা কাঁঠালের একটা গ্রান থাকে, সেরকম কিন্তু গ্রান লাগছে না। না, বেশি ভালো হবে না, দেখেই বোঝা যাচ্ছে। কাঁঠালের বোটা কিন্তু একেবারে তাজা, মনে হচ্ছে গতকালেই গাছ থেকে পেড়েছে। কিন্তু কাঁঠালটা কিভাবে যে পাকালো কিছুই বুঝলাম না। মুদা থেকে কোনো প্রকারেই উঠছে না দেখুন। 130 টাকা দিয়ে কাঁঠালটা এনেছিলেন। বাড়িতে আমাদের গাছে এবারও 10-12টা কাঁঠাল ধরেছিল, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, বাড়ি থেকে অনেক দূরে থাকাতে গাছের কাঁঠাল খাওয়া হচ্ছে না। আমাদের গাছের কাঁঠাল আমার মনে হয় সেরা কাঁঠাল। যেমন মিষ্টি, তেমন গ্রান, তেমন রং, তেমন রসালো, খেতে যে কত ভালো লাগে। এবছর নিজের গাছের পাকা কাঁঠাল আমাদের ভাগ্যে নাই। একেবারেই বাজে কাঁঠালটা। একটু মিষ্টি হলে তো খাওয়া যাবে, না হয় ফেলে দিতে হবে। মানুষ যে কত নিষ্ঠুর হয়ে গেছে, গাছের ফল পরিপক্ক হওয়ার আগেই কেটে নিয়েছে। নিজের পকেটে পয়সা ঢুকাবে মানুষের চোখে ধুলা দিয়ে, কিন্তু যে কিনবে তার কষ্ট লাগবে খুব। যেমন আমার খুব কষ্ট লাগছে, এতগুলো টাকা দিয়ে কাঁঠালটা এনেছিলেন। তার চেয়েও বেশি কষ্টের হলো বাজার থেকে কাঁঠালটা টেনে আনা, তার উপর আবার 4 তলায় টেনে উঠানো। কত যে কষ্ট হয়েছে কাঁঠালটা আনতে। আমগুলো পাকা দেখা যাচ্ছে, মিষ্টিও আছে, খারাপ নয়। এগুলি আমাদের গাছের। উনি বাড়ি থেকে যে আমগুলি এনেছিলেন, কিছুটা খাওয়া হয়েছে, আর কিছুটা কাজের জন্য কাটতেও পারছি না, তাই এগুলি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজ ভাবলাম কয়েকটা কেটে নেই, আরও কয়েকটা আছে। কিছুটা চীনা বাদাম আর কাঁঠালের বিচি ভেজে নিয়েছি। কাঁঠালটা ভাঙার সময় দেখতে তেমন ভালো লাগে নাই, কিন্তু মিষ্টি আছে, খারাপ নয়, খাওয়া যাবে। তবে কাঁঠালের বীজগুলিও তেমন বাতি হয় নাই। শুকনো গোলাপ কলির চা বানাবো, সাথে কয়েকটা গ্রিন টিও দেব। আমার মেজো জামাই বাবাজি শীতলবাবু চীন সফরে গিয়েছিল কিছুদিন আগে। আসার সময় অনেক কিছু এনেছে, আমাদেরকে 1 বয়ম দিয়েছে গ্রিন টি আর গোলাপ কলি চা খাওয়ার জন্য। আমি কোনোদিন গোলাপ কলি দিয়ে চা খাই নাই,
আজ কয়েক মাস খাচ্ছি। খুব ভালো লাগছে, গ্রানটাও খারাপ নয়, ভালোই লাগছে। 2টা গোলাপ কলি আর 1 চিমটি পরিমাণ গ্রিন টি দিলাম, সাথে সামান্য একটু হিমালয়া পিঙ্ক সল্ট দিয়েছি। ঢাকাটা উঠিয়ে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিই, তাহলে রঙও ছাড়বে আর চাটা খেতে ভালো লাগবে। একেবারে সহজ পদ্ধতিতে সবকিছু হয়ে যাচ্ছে, তবে বিদ্যুৎ খুবই ভয়ানক জিনিস, আমার কাছে মাঝে মাঝে ভয় লাগে। ঘরে যখন একা থাকি তখন ইলেকট্রিকের এইসব জিনিসগুলি ব্যবহার করতে আমার কাছে খুব ভয় লাগে। মুহূর্তেই দারুণভাবে চা তৈরি হয়ে গেল। এখন ছেঁকে নেব। সাথে সাথে চাটা ঢেলে নিচ্ছি, 1 মিনিট পর ঢাললে রংটা আরো টকটকে হতো, তবে এটাও যথেষ্ট। গ্রিন টি দিয়ে চা বানালে রং বেশি হয় না, সবুজ টাইপের হয়, শুধু ওই গোলাপ ফুল দেওয়াতে রংটা খুব সুন্দর দেখাচ্ছে। দারুণ গ্রানও লাগছে। ওহ, এরকম 1 কাপ চা হলে মন প্রাণ জুড়িয়ে যায়। এখন একেবারে বিকালবেলা, সন্ধ্যার আগ মুহূর্ত, একটু পরে সন্ধ্যা হবে। রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি অনেক কিছু ধোয়ার বাকি আছে। সব কিছু এখন ধুয়ে মুছে গুছিয়ে নেব। গত 2 দিনের ভিডিও দেখে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা অনেকেই কমেন্টে লিখেছিলেন রান্নাঘরটা একটু দেখাতে, কিন্তু রান্নাঘর এখনো অনেক এলোমেলো হয়ে আছে, দেখি একটু গুছাতে পারি কিনা। ভিডিওর কাজ করাতে সংসারের কাজগুলি করার সময় কম পাই, তার জন্যই এখনো ঘরের অনেক কিছু এলোমেলো হয়ে পড়ে আছে, কিছুই গুছাতে পারিনি। কত রকমের কাজ রে বাবু। কাঁঠালটা এত ভালো না, বাজে। বাজে কাঁঠাল। পার্থর জন্য সকালবেলায় ভাত রান্না করছি, খাইব না, তো এখন আর কি করা। কাঁঠালের বিচিগুলো ভালোভাবে বাতি হয়নি, বাজে একটা কাঁঠাল আনছি কতগুলি টাকা দিয়ে। মানুষের এখন বিশ্বাস করন যায় না, মানুষ কত ফাঁকিবাজ হয়ে গেছে, কত দুষ্ট মানুষ। কারে মারবো, কারে খাইবো, কার তো নিব, শুধু এই চিন্তা। জিনিসপত্র রাখার এখনো মানে সুযোগ মানে পাইন না, তাল পাইন না, কোথায় কি রাখবো এখনো তাল পাচ্ছি না।
মাঝে ঘষি লই। কাল বৃহস্পতিবার, আরও আজকে আছি একাদশী, কালকে পারণ। তো আমরা তো সকালবেলায় পারণে সামান্য কিছু খাই, না খাইলেও চলে। ওই সামান্য এক মুঠো মুড়ি অথবা চিড়া অথবা এক চিমটি চাল মুখে দিই, এই পর্যন্ত। তারপরেও পার্থর জন্য রান্না করতে হইব, একসাথে সবার জন্য রান্না করে নিব। কারণ আজ থেকে প্রস্তুতি না নিলে কালকে সকালবেলায় হিমশিম খাবো। সকালবেলায় এত কাজ করা যাবে না। সিংহাসনটা ধুইয়ে ঠাকুরের ওখানে রাখবো। আর আমার টবে তো ফুল তুলসী আছে, কোনো সমস্যা নেই। পূজা না দিলে ভালো লাগে না, ঠাকুরের একটু নাম না নিলে ভালোই লাগে না। সংসারের এই সব কাজগুলি করতে আমার কাছে খুব ভালো লাগে। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে বলেন, এত কাজ কেন করেন, এত কাজ কিভাবে করেন, লোক দিয়ে করান। আসলে আমার সংসারের কাজ করতে অনেক ভালো লাগে। আমি সব সময় আপনাদেরকে বলি, আমি ভালোবেসেই সব কাজ করি। কিন্তু গত 4 বছর যাবৎ ভিডিওর কাজগুলি করাতে সব কাজ তো নিজেই করি, তার জন্য সংসারের কাজ করার সুযোগ পাই কম। এই জন্যই যখনই একটু সুযোগ পাই তখনই আমি দ্রুত গতিতে কাজগুলি সেরে নেওয়ার চেষ্টা করি। এরই মধ্যে আবার ঘরে যদি অতিথি বা কেউ থাকে, রান্নাবান্নার চাপ বেশি থাকে, তখন বেশি কষ্ট হয়ে যায়। তখন রাতে ঘুমাতেও পারি না। সারাদিনের ভিডিওটা রাতেই যদি এডিট করে রেডি করে না রাখি, পরের দিন তো ওটা আপলোড দিতে পারবো না। তাই রাতে ঘুম যাওয়ার সময় একেবারেই কম পাই। 3-4 ঘন্টা বা 2 ঘন্টার বেশি ঘুমাতে পারি না। সারাদিন পরিশ্রমের পরে রাতে যখন ঘুমাতে যাই, সময় থাকলেও ঘুম আসে না। তারপরও 12টার আগে কখনো বিছানায় যেতে পারি না। তবে এই ব্যস্ততা আমার কাছে অনেক ভালো লাগে। আমি চাই আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন এরকম ব্যস্ত থাকি। আমার বাবা প্রায় সময় বলতেন, ব্যস্ততা এবং প্রয়োজন মানুষকে সুস্থ রাখে। সংসারে যদি আমার প্রয়োজন থাকে, যতদিন সংসারে আমার প্রয়োজন থাকবে, আমার ছেলে মেয়েরা বা অন্যরা মনে করবে যে এই মানুষটার প্রয়োজন সংসারে, ততদিনেই আমি সুস্থ থাকব। এটাই একেবারে বাস্তব কথা। তাই আমি আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আমার সমবয়সী ভাই বোন সবাইকে বলবো, নিজের শরীর মন ভালো রাখার জন্য এবং আয়ু বৃদ্ধি করার জন্য অবশ্যই সংসারের কাজ করবেন। খুঁটিনাটি কাজগুলো অন্য লোক দিয়ে না করিয়ে নিজের কাজ নিজেই করুন। গায়ে শক্তি থাকতে, মনে আনন্দ থাকতে হাত পা গুটিয়ে অন্য লোক দিয়ে যদি কাজ করান, বসে শুয়ে থেকে মনটাই একসময় খারাপ হয়ে যাবে, শরীরও খারাপ হয়ে যাবে। তখন আর বেঁচে থাকার স্বাদ থাকবে না। এটা একেবারেই আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা কেউ রাগ করবেন না। আমি জানি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আপনারা সবাই আমাদেরকে অনেক ভালোবাসেন। আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি এবং সম্মান করি। সেই আবদার থেকে এই কথাগুলি বলছি। আমাদের বয়সী অনেকেই বলেন, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, উঠতে পারি না, লড়তে পারি না, হাঁটতে পারি না। আসলে এটার একমাত্র কারণ হলো বেশিরভাগ সময় শুয়ে থাকা, বেশিরভাগ সময় বসে থাকা। হাত পা কোমর এইসব না নাড়ালে এগুলি একসময় জং ধরে অচল হয়ে যাবে। তার চেয়ে আমি মনে করি যতদিন বেঁচে থাকবো ততদিন হাত পা নেড়ে রান্নাবান্না করব, সংসারের খুঁটিনাটি কাজগুলি করব, যেটুকু সাধ্যে কুলায় ততটুকুই কাজ করব, তার বেশি নয়। সকাল থেকে রান্না খাওয়ার যত থালা বাসন আছে সবগুলি জমিয়ে রেখেছিলাম, তখন সময় পাই নাই। এখন একটু সুযোগ পেয়ে
অল্প সময়ের মধ্যে সবগুলো ধুয়ে নিলাম। একেবারে ধুয়ে মুছে ক্লিন করে রাখছি। সকালবেলায় ভাত রান্না করেছিলাম পার্থর জন্য। ১ পট চাউলের ভাত, ভাবছিলাম ও ২ বেলা খাবে। সকালবেলায় খায় নাই, ও বলছে রাতে এসে খাবে। সন্ধ্যার পরে ওর জন্য একটু তরকারি রান্না করব। রান্নাঘরের কাজ শেষ হলে ঠাকুরের সিংহাসনটা বারান্দায় একটা ট্যাপ কল আছে, আপনারা হয়তোবা দেখেছেন, প্রথম দিন দেখিয়েছিলাম। ওখানেই আমি ঠাকুরের সিংহাসনটা ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে নেব। সকাল পর্যন্ত ওটা শুকিয়ে যাবে, সকালবেলায় যেন পূজা দিতে পারি সেরকম ব্যবস্থা করে রাখব। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ।